যারা ভোট দিয়েছে অথবা দেয়নি সরকার সবার জন্যই, বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনের নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। ভিটামিন এ ক্যাপসুল বিতর্ক, সতর্কতার পাশাপাশি দোষীদের বিচার দাবি। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 6-এ আপনাদের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সাইবার্নিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। নির্বাচনে নৌকাকে জয়ী করায় জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন দিয়ে হলেও জনগণের বিশ্বাসের মর্যাদা রাখবেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। বিজয় পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নির্বাচিতদের বিজয় রক্ষার সেই কঠিন দায়িত্ব পালন করতে হবে। জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন এবং অংশ নেওয়া সব রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণ এবার মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জয় পরাজয় একটা নির্বাচনের স্বাভাবিক ব্যাপার। আমি এইটুকু তাদের বলতে চাই যে আওয়ামী লীগ নৌকামার্কায় ভোট পেয়ে জয় পেয়েছে, এটা সত্য, কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে এসেছে, যখন দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার, যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করার, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে। সেখানে কোনো দল বা মত দেখা হবে না। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। কাজী যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য আমরা কাজ করব। এটা আমাদের মনে রাখতে হবে, নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য। বিজয় পাওয়া যত কঠিন, সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরো কঠিন কাজ। সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি, এই দায়িত্ব আমাদের সর্বান্তঃকরণ দিয়ে সে পালন করতে হবে, সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন আমাদের বেশ কয়েকজন রিপোর্টার। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য কভার করেছেন রেজওয়ান ফয়েজ। স্টুডিওতে তিনি আছেন আমাদের সাথে। রেজওয়ান, মাঠ থেকে স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে তো আপনি প্রধানমন্ত্রীর বক্তব্য একেবারে মঞ্চের কাছ থেকে শুনেছেন, রিপোর্টও বানাবেন এটা নিয়ে আমরা জানি। তো আপনার মতে প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখযোগ্য দিক কি কি? আচ্ছা, আমরা যেমন এর আগের সংবাদে শুনলাম, আসলে উল্লেখযোগ্য দুটি বক্তব্যই এর মধ্যে শুনে ফেলেছে। আমি আবার একটু বলি যে প্রধানমন্ত্রী আজকে যেটি বলেছেন যে কে ভোট দিল, কে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কে আওয়ামী লীগকে ভোট দেয়নি, সরকার গঠন করার পর তার কাছে এটি আর গুরুত্বপূর্ণ নয়। তিনি সবার জন্য কাজ করবেন। এটি মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বার্তা আমার কাছে মনে হয়েছে আজকের বলবো যে আজকের এই সমাবেশে। এবং সেই সঙ্গে তিনি আরেকটি কথা যেটি বলেছেন যে জনপ্রতিনিধিদের যে ভোট তারা দিয়েছে, বিশাল বিজয়ে জনগণ দিয়েছে, আস্থা রেখেছে তাদের প্রতি। তিনি বলেছেন যে এখন একটি জনপ্রতিনিধির বড় কাজ হবে যে কি ভাবছে, জনগণের চাহিদাটা কি, সেই চাহিদা অনুযায়ী কাজ করে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বিজয় পাওয়ার চেয়ে বিজয়টি রক্ষা করা কঠিন। এটা নিয়ে আসলে তিনি জনপ্রতিনিধিদের বলার চেষ্টা করেছেন যে অনেক বড় বিজয় এসছে, কিন্তু এখন আর আসলে কাজ করার সময় এসছে। জনগণ কি চাচ্ছে সেটির দিকে খোঁজ করতে হবে, মানে খেয়াল রাখতে হবে। আরেকটা তিনি বলেছেন যে জীবন দিয়ে হলেও তিনি যে বিশ্বাস, যে আস্থা জনগণ তার প্রতি রেখেছে, তার সরকারের প্রতি রেখেছে, তিনি বলেছেন যে এই আস্থা বিশ্বাস তিনি জীবন দিয়ে হলেও রক্ষা করতে চান এবং সহযোগিতা চাইছেন।
এই প্রধানমন্ত্রী সব দল মোটামুটি আমার মনে হয় যে সবার প্রতি বলেছেন, অন্যান্য দলকেও তিনি বলেছেন। তিনি বলেছেন যে এই যে রায় দিয়েছে এটি সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে, জনগণ শান্তি উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এবং তিনি বলেছেন যে এই যে একটা আলোর পথের যাত্রা শুরু হয়েছে, এই বিজয়ের মাধ্যমে একটা আলোর পথের যাত্রা শুরু হয়েছে। এই যে আলোর পথের যাত্রা, সেই যাত্রায় তিনি সবাইকে সাথী হতে বলেছেন, সবাইকে সহযোগিতা করতে বলেছেন। তিনি বলেছেন যে যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো বিজয় অসম্ভব না। তিনি এই নির্বাচন দিয়ে বলেছেন যে এই নির্বাচনে আসলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, এই কারণে এই বিজয়, এত বড় বিজয়টি এসেছে। তিনি সেই উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে এবার যদি আবার সবাই মিলে কাজ করে তাহলে যে কোনো অর্জনই আনা সম্ভব, যে বাংলা যে উন্নয়নের গতিতে এগোচ্ছে সেই গতি ধরে রাখা সম্ভব বলে তিনি বলেছেন। আপনি তো ছিলেন ওখানে, জনসমাবেশ কেমন ছিল? প্রচুর লোক সমাগম হয়েছিল, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ব্যাপার যে আমি একটু সমাবেশ নিয়ে বলতে চাই, যে বিজয় সমাবেশ। এটাই আওয়ামী লীগ যেদিন জিতলো, এত বড় বিশাল একটা বিজয়, আমরা সবাই প্রত্যাশা করেছিলাম বা ধারণা করেছিলাম যে একটা মিছিল করবে বা একটা বিজয় র্যালি হবে। কিন্তু বিজয়ের পরে কিন্তু এখন শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছিল কোনো ধরনের বিজয় র্যালি যেন না করা হয় বা বিজয় উৎসব যেন না করা হয়, এবং এটি কেন্দ্রীয়ভাবেই করা হবে। এবং এই যে 19শে জানুয়ারি সেটি শরৎ উদ্যানে সমাবেশ করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। তা আজকে যে উৎসব, একটা এত বড় বিজয় পেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, সে উৎসব করবে, সেটা এতদিন চাপা পড়েছিল। আজকে আমার মনে হয়েছে যে সেই উৎসবটা যেন বাদ ভেঙে গেছে এই সমাবেশে এসে, এবং গান হয়েছে, এবং এই যে একটা জিতবে এবার নৌকা একটা যে গানটা ছিল সেটি বাজানো ছিল, এবং অনেক বড় বড় শিল্পী সে গান গেয়েছেন। এবং তার সঙ্গে যে আসলে এই যে যারা এসেছিলেন, লাখ লাখ মানুষ এসেছিলেন, যত লোক ভেতরে ছিল শরৎ উদ্যানে, আমি বাইরে যারা রিপোর্টার ছিল তাদের সাথে কথা বললাম, তারা বলছে যে বাইরে আরও বেশি লোক এসেছিলেন। এই পরিমাণ সবাই নেচেছেন, গেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিজে এসেছেন তিনিও কিন্তু তাদের সাথে তাল মিলিয়েছেন, হাততালি দিয়েছেন, তিনিও উৎসব করেছেন। অর্থাৎ বলা যেতে পারে যে আসলে নির্বাচনের 20 দিন পরে এসে, বিজয়ের 20 দিন পর বা 21 দিন পরে এসে আওয়ামী লীগ তাদের আসলে বিজয় উৎসবটি আজকে সেরে ফেললো। তার মানে বলতে চাইছেন যে এই যে প্রধানমন্ত্রী যে বার্তাটা দিলেন যে বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তো নেতাকর্মীদেরকে দেখে কি মনে হলো তারা এতে একাত্মতা প্রকাশ করেছেন বা এর সাথে নিয়ে এগিয়ে চলবেন? আসলে নেতাকর্মীদের সাথে যে কথা বলে মনে হচ্ছে যে তারা, প্রধানমন্ত্রী এর আগে কয়েকবার বলেছেন যে মন্ত্রী পরিষদ যেভাবে তিনি নতুন করে সাজিয়েছেন, হ্যাঁ ঢেলে সাজিয়েছেন, নতুন মন্ত্রী অনেকে এনেছেন। তো সবাই ধারণা যে এবার একটা প্রধানমন্ত্রী বারবারই বলছেন তিনি সুশাসনের দিকে জোর দিতে চান, সুশাসন প্রতিষ্ঠা তার একটা বড় এজেন্ডা, দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি বলছেন, জিরো টলারেন্স সব জায়গায় তিনি বলছেন। এই দুটি বিষয় নিয়ে আসলে যারা নেতাকর্মী তারাও মনে করছেন যে আসলে জনপ্রতিনিধিদের যারা আবার ভোটে জিতেছে বিশাল 258 জন আওয়ামী লীগের এবং 288 জন মহাজোটের, এই যে তাদের সবার একটা বড় একটা দায়িত্ব এসে গেছে আসলে, যে প্রধানমন্ত্রীর কথা মেনে তার কথা মতো জনগণের চাহিদা বুঝে কাজ করা। এখন এটি কত করা যাবে, মানুষের প্রত্যাশা। আমরা সবাই আশাবাদী নিশ্চয়ই। অনেক ধন্যবাদ রেজওয়ান আপনাকে। দর্শক, সহকর্মী রেজওয়ান ফয়েজ ছিলেন আজকে আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে খুব কাছ থেকে দেখেছেন তিনি, এবং তার কাছ থেকে আমরা শুনে নিলাম সেই বক্তব্যের সারসংক্ষেপ। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন নির্বাচনের নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 84তম জন্মদিন উপলক্ষে সকালে তার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়, মুখে অনেক ভালো কথা বললেও তা বিশ্বাস করে না। নির্বাচন নিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ক্ষমতাশীল দল নানা কৌশল নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা শপথ নিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো টানাপোড়েন নেই। না, এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। 20শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্যফ্রন্ট আছে, 20 দলীয় জোট আছে, এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত হয় বলে আমরা বিশ্বাস করি। বিএনপির মধ্যে কোনো টানাপোড়েন আছে কিনা? কোনো টানাপোড়েন নেই। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন প্রসঙ্গ।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিতের কারণটি সঠিকভাবে অনুসন্ধান করা উচিত বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন এর পেছনে কোনো দুর্নীতি আছে কিনা সেটি দেখা উচিত সবার আগে। একই সঙ্গে শিশু স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এই ক্যাম্পেইন স্থগিতের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তারা। স্বাস্থ্য খাতের অন্যতম সাফল্য ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। রাতকানা রোগ প্রতিরোধে 1994 সাল থেকে দেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ফলে এ রোগের প্রকোপ এখন অনেক কম। জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় 6 থেকে 11 মাস বয়সী 25 লাখ এবং 12 থেকে 59 মাস বয়সী 1,95 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল গত বছরের ডিসেম্বরে। তবে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও জাতীয় নির্বাচন সহ নানা কারণে তা পিছিয়ে তারিখ নির্ধারণ করা হয় 19 জানুয়ারি। তবে ক্যাম্পেইন শুরুর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাপসুল নিয়ে অভিযোগ আসতে থাকে। এগুলো আমদানি হয়েছিল একটি প্রাইভেট কোম্পানি করেছে। সেই কোম্পানি একটা ভারতের একটি কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। সে ভারতের কোম্পানি হলো ম্যানুফ্যাকচারার। তো তারা এর আগেও কিন্তু দিয়েছিল এবং এটাও তদন্ত করলে বের হয়ে যাবে কেন এটা হলো। এই ক্যাপসুল দিয়ে ক্যাম্পেইন না চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেমন ওষুধটা তো কেমিক্যাল জিনিস, বাচ্চার বিভিন্ন ধরনের রিয়েকশন তো হতেই পারতো। যেমন মুখে খাবে, তার পেটে ট্রাবল হতে পারতো, লিভারের প্রবলেম হতে পারতো, কিডনিতে প্রবলেম হতে হতো। অনেক সময় বাচ্চাদের বোন ম্যারো ডিপ্রেশন বলে, সেটাও হতে পারে। ভিটামিন এর আবার সাইড ইফেক্ট কিছু আছে, সেগুলোও হতে পারতো। তড়িৎ গতিতে এই মাঠ পর্যায়ের কর্মকর্তারা ফেরত পাঠিয়েছেন, সেই সচেতনতাটা আরও বাড়ানো দরকার এবং এটা অব্যাহত থাকা দরকার। একই সঙ্গে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে আমদানি নির্ভরতা কমানোর প্রতিও পরামর্শ তাদের। ভিটামিন এ ক্যাপসুল বানানোর জন্য টেকনোলজি অত সিরিয়াস কিছু না, কিছু লিকুইড এস্টার ফর্মে কিনে এনে লিকুইড দিয়ে সফট জেলাটিন বানায় দিয়ে দিলে এটা ইজিলি সফট জেলাটিন ক্যাপসুল অনেকেই বানাতে পারে এবং এটা সম্ভব। তবে কস্টের জন্য বোধহয় বেশি ইন্টারেস্টেড না ম্যানুফ্যাকচারাররা, কারণ এটা তো খুব লো কস্ট প্রাইস। আশা করব যে সরকার এটা সিরিয়াসলি দেখবে, অপরাধী যেই হোক তার যথাযথ বিচার হবে এবং পরবর্তী সময়ে শুধুমাত্র ভিটামিন এ ক্যাপসুল নয়, অন্যান্য ওষুধ যে সরবরাহ করা হয় রোগীদের হাসপাতালে বা বিভিন্ন জায়গায়, সেইখানে যেন কোনো ধরনের দুর্নীতি কিংবা কোনো ধরনের যেন লো কোয়ালিটি ওষুধ সরবরাহ করার সুযোগ কেউ না পায়। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের রপ্তানি ও শ্রম বাজারকে আরও এগিয়ে নিতে দূতাবাসগুলোকে 24 ঘণ্টা খোলা রাখার তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে এফডিসিতে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন তাগিদ দেন মন্ত্রী। টেকসই উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থান এই বিষয় নিয়ে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ছায়া সংসদে যুক্তিতর্ক তুলে ধরেন পক্ষ বিপক্ষ দুদলই। বিরোধী দল ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকদেরকে হারিয়ে বিজয়ী দল নির্বাচিত হন সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অভিবাসীদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যদিকে পরিকল্পনা মন্ত্রী এ এ মান্নান জানান, দেশের রপ্তানি ও শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার। দেশের শ্রমিকেরা আছেন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, 24 ঘন্টা আমাদের 7/24 বলি না আমরা, 7/24 এমবেসি খোলা রাখতে হবে। এমন ব্যক্তিদেরকে পাঠাতে হবে স্পেশালাইজড, যারা এই কাজে প্রশিক্ষিত, হ্যান্ডেল করে অভ্যস্ত এবং তারা এদের এই বিষয়গুলো অ্যাড্রেস করবে। আমাদের দূতাবাসগুলো হবে আমাদের শ্রমিক বাজারের প্রধান কেন্দ্র, আমাদের রপ্তানি বাজারের প্রধান অফিস। একটা অভিবাসী পরিবার যখন কোনো কারণে কোনো ক্ষতির মধ্যে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো মামলা মোকদ্দমায় পড়ে, তার পরিবারের অভিভাবক দেশে না থাকার কারণের জন্য সেখানে যাতে আরও কড়াভাবে নির্দেশ দিয়ে অভিবাসী পরিবারের সুরক্ষা করা হয়। আমাদের যে কর্মীরা বিদেশ থেকে ফিরে আসার পরে তাদেরকে যদি সম্ভব হয় একটা বিশেষ সনদপত্র প্রদান করে তাদেরকে ক্ষুদ্র কুটির শিল্প হোক, ব্যবসা বাণিজ্য হোক, সরকারের প্রণোদনা দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দাবি উত্থাপন করছি। দর্শক, নিউজ আওয়ারের প্রথম পর্ব শেষ করব ভোজন রসিকদের জন্য একটি সুসংবাদ দিয়ে। অসময়ে আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। এই শীতে তার বাগানে ঝুলছে থোকা থোকা আম। এমন সাফল্যে সাড়া পড়েছে আশপাশের এলাকাতেও। অমৌসুমী এই আমের বাণিজ্যিক সম্ভাবনা নিয়েও দারুণ আশাবাদী বাগানি ও কৃষি বিজ্ঞানীরা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সিরাজুল ইসলামের বাগানে চোখ জোড়ানো এই দৃশ্য। 4 বছর আগে বড় ভাইয়ের পরামর্শে 12 মাসি আমের কুশি বা সায়ন সংগ্রহ করে 1 বিঘা জমিতে তিনি গড়ে তোলেন বাগানটি।
গাছের সংখ্যা 120টি। প্রথম দিকে ফলন নিয়ে সংশয় থাকলেও এবার খুশির বার্তা নিয়ে এসছে ফলের রাজা আম। মৌসুমের মুকুলে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ফলন না নিয়ে সিরাজুল ফলন নিয়েছেন আগস্ট সেপ্টেম্বরে আসা মুকুলে। সে প্রচেষ্টা সফল হয়েছে। ডিসেম্বর মাস থেকে সংগ্রহ করেছেন আম। খেতে অত্যন্ত সুস্বাদু, দামও ভালো। প্রতি কেজি 275 টাকা থেকে 340 টাকা পর্যন্ত বিক্রি হয়। আমি এই বাগান থেকে এখন পর্যন্ত আমি প্রায় 40 মণ মতো আম পেয়েছি। এই আমটা সম্পূর্ণ ঢাকাতে বিক্রি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ আম নির্ভর জেলা। সিরাজুল ইসলামের এই সাফল্যকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন অনেকে। অসময়ের আম ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করা পর্যায়ে মনে হয় আনসিজনে আম যেহেতু ফসল, দাম বাজার তার বেশি, এই জন্যই চাচ্ছি যে আমি একটা বাগান গালা তৈরি করব। চাঁপাইনবাবগঞ্জ যে আমের রাজধানী, সেটা আবার প্রমাণ করবে যে খালি গ্রীষ্মকালে আম না, শীতকালেও আম পাওয়া যায়। কৃষি কর্মকর্তারা বলছেন এ জাত বাড়ি আম 11, এর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এ জাতের আমের চাষ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। দারুণ বাণিজ্যিক সম্ভাবনার সৃষ্টি করেছে। আমরা এই গাছের কলম তৈরি করে আমাদের জেলা সহ অন্যান্য জেলায়ও যেন এই কলম যায়, সেরকম আমরা আন্তরিক প্রচেষ্টা নিব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে বাইরে স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। দোকানে খামারে বেদখল রাজশাহী লালন পার্ক, কর্তৃপক্ষ উদাসীন। যারা ভোট দিয়েছে অথবা দেয়নি, সরকার সবার জন্যই বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনের নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। ভিটামিন এ ক্যাপসুল বিতর্ক, সতর্কতার পাশাপাশি দোষীদের বিচার দাবি। নিউজ এট 6-এ আবারও আমন্ত্রণ। 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন। নির্বাচনের আগে নৌকার পক্ষে তারা ছুটে বেরিয়েছেন নিজ নিজ নির্বাচনী আসনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আজ ছিল আওয়ামী লীগের সেই নেতাকর্মীদের বিজয় উদযাপনের দিন। জয় বাংলা গানে সেই উৎসবের অংশবিশেষ তুলে এনেছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন মনিরুল সুমন। জিতবে নৌকা, জিতবে জনগণ, 16 কোটি মানুষের একটাই ডিসিশন। জিতবে নৌকা, নাই কোনো টেনশন। জয় বাংলা, জিতবে আবার নৌকা। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। জয় বাংলা, নৌকা মাথায় ভোট দিন। এটা মানুষের কাছে, মানুষের অন্তরে গেঁথেছে, কারণ এটা আমার দেশের গান, আমার সংস্কৃতির গান, এবং সবচেয়ে বড় কথা এটা জয় বাংলা, আমার বাংলার গান। প্রতিটা মানুষই একবার করে হলো জয় বাংলা বলতে চায়, এবং তারা এবার সেটা বলার সুযোগ পেয়েছে গানের মাধ্যমে। আমার মনে হয় বাঙালিত্ব ব্যাপারটা থাকায় সবাই রিলেট করতে পেরেছে, আর এই কারণে হয়তো গানটা হিট করেছে। স্বাধীনতার পক্ষে শক্তি একটাই, দেশপ্রেমের মার্কাটা, তাই তো ভাই নৌকায় উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ ভাই। নৌকা নৌকা নৌকায় আবার চাই। জয় বাংলা, জিতবে আবার নৌকা। জয় বাংলা, জিতবে আবার নৌকা। 31 তারিখে যখন আমরা বুঝলাম যে আওয়ামী লীগ সরকার আবার বিশাল বিজয় নিয়ে আসছে, আমরা 31 তারিখে আমাদের পুরো দলটা বসে আমরা রাত্রেবেলা গানটা আমরা আবার করি, জিতলো আবার নৌকা। জিতিলো জিতিলো নৌকায় আবার জিতিলো, জিতিলো জিতিলো রে। জিতিলো জিতিলো নৌকায় আবার জিতিলো, জিতিলো জিতিলো রে। জয় বাংলা, জিতলো আবার নৌকা। জয় বাংলা, জিতলো আবার নৌকা। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। জয় বাংলা, উন্নয়নের শপথ নিন। জয় বাংলা, উন্নয়নের মার্কা কি? জয় বাংলা, নৌকা ছাড়া আবার কি? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশই ইসলামপুরে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের চালক আনোয়ার মিয়া ও ট্রাকের হেলপার ইউনুস মিয়া মারা যান।
আহত হন আরও 8 জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা ও দুজনকে সিলেটে পাঠানো হয়েছে। এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুর রামগতি সড়কে নুরির গাছতলা এলাকায় পিকআপ ও লেগুনার সংঘর্ষে আলাউদ্দিন নামে এক ব্যক্তি নিহত ও 2 জন আহত হয়েছেন। এছাড়া লালমনিরহাটে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছেন আরও একজন। রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় দৃষ্টিনন্দন লালন শাহ পার্কের ভেতর এখন গবাদি পশুর খামার। জায়গা বেদখল করে চলছে ব্যবসা প্রতিষ্ঠানও। এলাকাবাসীর বিনোদনের অধিকার ক্ষুণ্ণ হলেও গা করছে না সিটি কর্পোরেশন। রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্টে বিস্তারিত। মরমী সাধক লালন শাহের নামে পার্কের নাম। রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকায় এই উদ্যান মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন তার প্রথম মেয়াদে পদ্মাপাড়ের পরিত্যক্ত জায়গায় গড়ে তোলেন দৃষ্টিনন্দন পার্কটি। এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2013 সালের 10 সেপ্টেম্বরে। মহানগরবাসীর বিনোদনের কেন্দ্রে পরিণত হয় পার্কটি। ব্যয় প্রায় 1.5 কোটি টাকা, আয়তন 5 একর। পার্কটিতে নির্মাণ করা হয় ওপেন থিয়েটার, ফুডকোর্ট, কফি শপ এবং ওয়াকওয়ে। পরের দফায় খায়রুজ্জামান লিটন পরাজিত হওয়ার পর অযত্ন অবহেলায় পার্কটি ভাগাড়ে পরিণত হয়। সবাই ঘুরতে টুরতে আসে, আমার মনে হয় যে বাইরে থেকে অনেক লোকজন আসে, তাদেরও একটা ঘোরা টোরার সুবিধার জন্য সিকিউরিটির আরেকটা ব্যাপার আছে। এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে গেলে আসলে সৌন্দর্যটার যে মাধুর্যটা নষ্ট হয়ে যায়। 2015 সালের শেষের দিকে 36 লাখ টাকা ব্যয়ে বেড়া দিয়েও ঠেকানো যায়নি দখল ও দূষণ। পার্কের পূর্ব পশ্চিম অংশ দখল করে গড়ে তোলা হয়েছে ফুডকোর্ট ও অবৈধ স্থাপনা। পশ্চিম দিকের বেড়া কেটে বানিয়ে ফেলা হয়েছে গবাদি পশুর খামার। পার্কে মানুষের চেয়ে পশুর বিচরণই যেন বেশি। বেশ সুন্দর, বাট চারিদিকে বসতি, তারপর এই গরুর খামার টামারের কারণে জায়গাটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে না আর কি। তো এগুলো দখলমুক্ত হইলে আসলে অনেক সুন্দর লাগবে। যে গরুর ময়লা আবর্জনা বা সবাই যে ময়লা আবর্জনাগুলো ফেলতেছে, এটা অবশ্যই পরিবেশের জন্য একটা মারাত্মক ক্ষতিকর ইফেক্ট করতেছে। তো আমরা চাই এখান থেকে যাতে এটা খুব দ্রুত সরাই নেওয়া হয়। তবে সিটি কর্পোরেশন বলছে আগামী 2 মাসের মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে, যাতে নগরবাসী নিরাপদ ও নির্মল পরিবেশ পান। তবে সৌন্দর্য উপভোগ বা নির্মল বাতাসে নিঃশ্বাস পয়সা দিয়ে কিনতে হবে কিনা সে প্রশ্নের জবাব মেলেনি। এটির যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টেও আমরা একটি থার্ড পার্টিকে দেওয়ার চিন্তা করতেছি, যেন এখানে মানুষজন খুব সুন্দরভাবে এখানে চলাফেরা করতে পারে এবং বিনোদনের স্বাদও গ্রহণ করতে পারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে পরিচিত রাজশাহীর পদ্মাপাড়ের স্থানটিতে এখন দুর্গন্ধে টেকা দেয়। দখলে দূষণের স্থানটি আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ার পথে। তাই রাজশাহীবাসীর জোর দাবি স্থানটি থেকে অবৈধ স্থাপনাগুলো দ্রুত সরিয়ে লালন শাহ পার্কের মূল সৌন্দর্য ফিরিয়ে আনার। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য নতুন নীতিমালা তৈরিতে সরকারকে উদ্বুদ্ধ করতে মাসব্যাপী ভারত বাংলাদেশ অটোমোটিভ শোর আয়োজন করেছে দ্য সোসাইটি অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স সিয়াম। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ IBCCI এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। তিনি বলেন, এই মেলার আয়োজন অটোমোবাইল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীঘ্রই বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভারত বাংলাদেশ অটোমোটিভ শো 2019-এ অংশগ্রহণ করছে দুদেশের প্রায় 40টি প্রতিষ্ঠান। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 3 মার্চ পর্যন্ত এই মেলা চলবে। এবারে হাতিলওয়েজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। বাণিজ্য মেলায় আজ ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে প্লাস্টিক সামগ্রী। ছুটির দিনে বেজায় ভিড় আজ বাণিজ্য মেলায়। সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি।
আজকে হচ্ছে আমরা সেই ব্যাপারটি একটু লক্ষ্য রাখার চেষ্টা করছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক যে ওয়্যারগুলো যে বাসা বাড়িতে যে সামগ্রীগুলো কাজে লাগে বেশিরভাগই প্লাস্টিকের সামগ্রীগুলোর দোকানে বেশ ভিড়। আরএফএল রয়েছে, বেঙ্গল রয়েছে, তানিন রয়েছে। এর মধ্যে তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে যে ক্রেতাদেরকে আকৃষ্ট করতে কে কতটা অফার দিতে পারেন, কতটা মূল্য হ্রাস দিতে পারেন সেসব রয়েছে। আরএফএল ওয়্যারে দেখা গেছে 5% ডিসকাউন্ট রয়েছে এবং তাদের যে ঢাকার যে কোনো স্থানে তারা বলছেন যে ডেলিভারির কস্ট কমিয়ে রাখবেন বা কোথাও ফ্রি দেওয়া হবে, সেই সুবিধাগুলো দিচ্ছেন। এবং প্রতিদিনই তারা বলছেন যে বেশ কিছু নতুন আইটেম তারা তাদের ক্রেতাদের জন্য আনছেন যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি বলে দাবি করছেন এবং আশেপাশের যে শোরুমগুলোতে এখনো পর্যন্ত সেভাবে ওঠেনি এবং নতুন চমক হিসেবে তারা ক্রেতাদের আকৃষ্ট করতে সে উপকরণগুলো রাখছেন। এবং বেঙ্গলের যারা কর্মকর্তা তারা বলছেন যে আসলে তাদের কারোর সাথে কম্পিটিশন সেভাবে নয়, তবে তারা তাদের এই সামগ্রীগুলোকে তারা মূল্যের চাইতেও, মূল্য হ্রাসের চাইতেও তারা তাদের কোয়ালিটিটা যেন ভালো থাকে এবং যে ক্রেতা একবার বেঙ্গলের প্রোডাক্টগুলো কিনবেন তারা যেন বারবারই সেগুলো কেনেন এবং পরিচিতদের কিনতে বলেন এবং মুগ্ধ থাকেন, সে ব্যাপারটি তারা মাথায় রাখছেন। প্রতিবারের মতো এবারও দেখা গেছে যে কি যার কাছে যে সামগ্রীগুলো তাদের মনে হচ্ছে যে কি কম দামের মধ্যে ভালো আইটেম পাওয়া যাবে সেই রকমই সামগ্রী আসলে অনেকে কিনছেন। সবাই যে সবকিছু পরিকল্পনা মাফিক কিনছেন তাও নয়, অনেকেই দেখা গেছে একটি আইটেম কিনতে গিয়ে অন্য আরেকটি আইটেম হয়তো বা পছন্দ হয়েছে সেভাবে কিনছেন, যেহেতু দাম খুব আকাশ পাতাল অনেক বেশিও না এবং প্রয়োজনে লাগার মতো জিনিস অনেকে দেখা গেছে অনেকে উপহারও দিচ্ছেন, এরকম রয়েছে। আসলে এই বেশিরভাগই মেলায় যেখানেই দেখা যাচ্ছে যে কি মধ্যবিত্তের কেনার নাগালে, হাতের নাগালে, সামর্থ্যের মধ্যে যে কেনাকাটার সুযোগ যেসব স্টলগুলো প্যাভিলিয়নগুলোতে রয়েছে সেখানেই আসলে আমরা ভিড়টা অনেক বেশি করে লক্ষ্য করছি। আবারও বাজেট স্টিল বিরতির পর আরও থাকছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলন বর্জন করতে পারে ইইউ। বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটকে 4 উইকেটে হারালো রংপুর। বিরতির পর আরও একবার স্বাগত নিউজ এট 6-এ। চতুর্থ দিনেও সন্ধান মেলেনি মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলার জাকির দেওয়ানের। আগামীকাল থেকে উদ্ধার কাজ চালানো হবে চাঁদপুর অংশে। দুপুরে জেলা প্রশাসক সহ বিআইডব্লিউটির এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন। পুলিশ জানায় সব ধরনের প্রযুক্তি ব্যবহার করেও ট্রলার কিংবা কোনো মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি। যেহেতু ট্রলারটি ডুবে যাওয়ার সঠিক স্থান নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তাই আগামীকাল সকাল থেকে চাঁদপুরের অংশে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চলবে। এর আগে 15 জানুয়ারি মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরদিন সকাল থেকে উদ্ধার কাজ শুরু হলেও এখনও কারো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় নিখোঁজের স্বজনেরা শুক্রবার রাতে ট্রলারের মালিক সহ 3 জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করেছেন। নানা আনুষ্ঠানিকতায় পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায় খ্রিস্ট ধর্ম গ্রহণের 100 বছর পূর্তি উদযাপন করছে আজ। এই উপলক্ষে বান্দরবানের চিম্বুক পাহাড়ের ফারুকপাড়া, লাইমিপাড়া ও রুমা উপজেলার বিভিন্ন স্থানে উৎসব করছে বম সম্প্রদায়ের নারী পুরুষ। এবারে আন্তর্জাতিক খবর। আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর যোগ দেওয়া অনিশ্চিত। কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পোল্যান্ডে অনুষ্ঠেয় এই সম্মেলনকে ইরান বিরোধীদের সমাবেশ বলে মনে করছেন ইইউ নেতারা। শুক্রবার এক বৈঠকে তারা ফেব্রুয়ারির 13-14 তারিখে সম্মেলনের প্রকৃত এজেন্ডা নিয়ে প্রশ্ন তোলেন।
তাদের দাবি, খুব কম সময়ের নোটিশে এই আয়োজন করা হয়েছে এবং ইরানকে হয়তো আমন্ত্রণ নাও জানানো হতে পারে। একজন কর্মকর্তা বলেন, ইউরোপীয় জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মাঘেরিনির আলাদা প্রতিশ্রুতি রয়েছে এবং তিনি এতে যোগ দেবেন না। এদিকে সম্মেলনকে ইরান বিরোধী সার্কাস হিসেবে আখ্যা দিয়ে তা বাতিল করে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো রাজ্যে একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭১ জন। মেক্সিকো শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত লাহুয়েলিলপান শহরে পাইপলাইন বিস্ফোরণ ঘটে। হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ বলেন, স্থানীয় বাসিন্দারা পাইপলাইনের ছিদ্র দিয়ে বের হওয়া তেল চুরি করার চেষ্টা করছিল। এই সময় পাইপলাইন বিস্ফোরণ ঘটলে আগুনে পুড়ে ২১ জনের মৃত্যু হয়। পাইপলাইন ছিদ্র হওয়ার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসার প্রতিশ্রুতি দেন রাজ্যের গভর্নর। রাশিয়ায় বিমান বাহিনীর ২ S-34 বোমারু বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে বিমানের পাইলট সহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জাপান সাগরের ওপরে প্রশিক্ষণের সময় এই সংঘর্ষ হয়। এ সময় বিমান দুটি উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ছিল। ৪৫ টন ওজনের রুশ Su-34 বিমান ৪ টন পর্যন্ত অস্ত্র এবং গোলাবারুদ বহন করতে পারে। এই বিমান সর্বোচ্চ ১৮,০০০ মিটার উঁচু দিয়ে ৪,০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উড্ডয়নে সক্ষম। বাড়তি ৩টি জ্বালানি ট্যাঙ্ক বহন করতে এবং নতুন করে জ্বালানি তেল না ভরে টানা ৮ ঘন্টা পর্যন্ত উড্ডয়ন করতে পারে এই বোমারু বিমান। এবারে খেলার খবর। বিপিএলে শনিবার দিনের প্রথম শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটের বিপক্ষে ৪ উইকেটে জিতে পরবর্তী রাউন্ডের আশা জিইয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সিলেটের দেয়া ১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মাশরাফির রংপুর। ম্যাচ সেরা হয়েছেন রাইলি রুশো। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে আউট হন লিটন দাস। স্কোরবোর্ডে ৫২ রান উঠতেই সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৯ রান করা আফিফ হোসেন। দলের রান যখন ১০৩ তখন প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি করেন ১৯ রান। সাব্বিরের ৮৫ ও নিকোলাস পুরানের অপরাজিত ৪৭ রানে ৪ উইকেটে ১৯৪ রান করে সিলেট। মাশরাফি নেন ২ উইকেট। জবাবে কোনো রান না করেই বিদায় নেন ক্রিস গেইল। অ্যালেক্সকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন ফর্মে থাকা রাইলি রুশো। অ্যালেক্স আউট হন ৩৩ রানে। রাইলি রুশো যখন ব্যক্তিগত ৬১ রানে আউট হন তখন দলের রান ১৩০। ডিভিলিয়ার্সের ৩৪ ও ফরহাদ রেজার হার নামানা অপরাজিত ১৮ রানে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রংপুর। ৪২ রান খরচায় তাসকিন নেন ৪ উইকেট। রংপুর সেনানিবাস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হল ৭ম MK টাইগার কাপ গলফ টুর্নামেন্ট। আজ সকালে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি রংপুরের এরিয়া কমান্ডার ও গলফ ক্লাব সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক। উদ্বোধন অনুষ্ঠানে গলফ ক্লাবের সদস্য ছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের ১০০-রও বেশি গলফারের পাশাপাশি বেশ কজন জুনিয়র গলফারও অংশ নিয়েছেন। জয়পুরহাটের জামালপুরে শুরু হয়েছে ১.৫ মাস ব্যাপী বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। উদ্বোধনী খেলায় রাজশাহী জেলা দলকে ২-০ গোলে হারিয়েছে রংপুর জেলা দল। টুর্নামেন্টে দেশের ১২টি জেলার ফুটবল দল অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের স্লোগান, মাদককে না বলুন, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করুন। পুরুষ দর্শক, পরিপূর্ণ দর্শক, 4 মিনিটের ব্যবধানে জাকির হোসেন এবং ফোর্স রেফারি দায়িত্ব পালন করছে রাজশাহী, 4 বার রংপুর। লাস্ট অস্ট্রেলিয়ান ওপেনের খবর। জয়ের ধারা অব্যাহত রেখেছেন সেরেনা উইলিয়ামস। সেরেনা ছাড়াও এদিন নারী এককের শেষ ১৬ নিশ্চিত করেছেন নাওমি ওসাকা, অ্যানাস্টেজিয়া সেভাস্টোভা। আর পুরুষ এককের শেষ ১৬তে উঠেছেন নোভাক জকোভিচ, ডেভিড গফিন, কেই নিশিকোরি ও রাওনিক। ইউক্রেনের টেনিস খেলোয়াড় ডায়ানা ইয়াস্ট্রেমস্কাকে হারাতে খুব একটা কষ্ট করতে হয়নি যুক্তরাষ্ট্রের সেরেনাকে। প্রথম সেটে খেলতে নেমে সেরেনার বিপক্ষে প্রতিরোধ করতে পারেনি ডায়ানা।
সেরেনা সেট জিতে নেন 6-2 গেমে। দ্বিতীয় সেটে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সেরেনা, ডায়ানাকে উড়িয়ে দেন 6-1 গেমে। পুরুষ এককে ফ্রেঞ্চ টেনিস খেলোয়াড় হারবার্টের বিপক্ষে জয় তুলে নিতে ভালোই ঘাম ঝরাতে হয়েছে কানাডিয়ান রাওনিককে। প্রথম সেট 6-4 গেমে জিতে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটেও ধারাবাহিকতা ধরে রাখেন রাওনিক, সেট জেতেন একই ব্যবধানে। তবে শেষ সেটে দুজনের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলে সেট করায় টাই ব্রেকে। সেখানে 10-6 গেমে জয় তুলে নিয়ে শেষ 16তে পা রাখেন রাওনিক। শেষ করার আগে এক নজরে 7 রিং সেমির শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যারা ভোট দিয়েছে অথবা দেয়নি, সরকার সবার জন্যই, বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনের নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। ভিটামিন এ ক্যাপসুল বিতর্ক, সতর্কতার পাশাপাশি দোষীদের বিচার দাবি। দোকানে খামারে বেদখল রাজশাহীর লালন পার্ক, কর্তৃপক্ষ উদাসীন। মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলন বর্জন করতে পারে ইইউ। এবং বিপিএল এ শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটকে 4 উইকেটে হারালো রংপুর। এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।